জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতি। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি দুপুরে বিটিভির মাধ্যমে হবে সরাসরি সম্প্রচার। টানা বৃষ্টিতে সিলেটের গোপালগঞ্জের টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত, মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। এবং নতুন বাজেটে সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা, যৌক্তিক রাজস্ব পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষায় মূল চ্যালেঞ্জ। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। টানা ভারী বর্ষণে সিলেটের টিলা ধসে প্রাণ হারালেন 4 জন। ভোররাতে গোপালগঞ্জের লক্ষণা বন্দে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান একই পরিবারের 4 সদস্য। প্রায় 4 ঘন্টার উদ্ধার অভিযানে মরদেহগুলো উদ্ধার করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সাথে অংশ নেয় সেনাবাহিনী ও স্থানীয়রাও। এদিকে গেল 24 ঘন্টায় সিলেটে 404 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। কয়েকদিনের ভারী বর্ষণে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গেল 24 ঘন্টায় 404 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এবছরের সর্বোচ্চ। রোববার সকালে দুঃস্বপ্নে ঘুম ভাঙল সিলেটবাসীর। গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উপজেলার লক্ষণাবন্দ এলাকার বখতিয়ার ঘাটে ভোর 4টার দিকে আকস্মিকভাবে টিলা ধসে পড়ে একটি আধা পাকা ঘরের উপর। ঘুমন্ত অবস্থায় পরিবারের 4 সদস্য প্রাণ হারান। হঠাৎ মাটি ধসে তারা সব মাটির ভিতরে ঢুকে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে আইয়া পাইছি যে 3 জনের লাশ অতখান বাহড়া ওর দেখার, বাকি সব মাটির নিচে। রাত 2টার সময় এই বাড়িতে বিশাল বড় একটি পাহাড় ঘরের উপরে এসে পড়ে। তো এক জায়গায় মায়ের 2 হাতের ভেতরে আমরা 2টা সন্তান পাইছি। একটা সম্ভবত 9-10 বছর, একটা 15-16 বছর। মাকে 3 জনকে মৃত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর পেয়ে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রায় 4 ঘন্টার উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা। সঙ্গে ছিলেন স্থানীয়রাও। প্রথমে 3 জনকে উদ্ধার করা গেলেও প্রায় 2.5 ঘন্টা পর উদ্ধার করা হয় রিয়াজ মিয়ার মরদেহ। আমরা এখানে 6টা 14-তে পৌঁছাই এবং সাথে সাথেই প্রায় 10 মিনিটের মাথায় আমরা 3টা ভিকটিম মৃত ডেড বডি উদ্ধার করতে সক্ষম হই। আমাদের সাথে পুলিশ প্রশাসন ছিল, উপজেলা ইউনো মহোদয় ছিলেন, আমাদের আর্মি ভাইয়েরা ছিলেন এবং স্থানীয় যে আমাদের মেম্বার চেয়ারম্যান ওনারা ছিলেন। তাদের সহযোগিতায় আমরা লাস্ট 8টা 5-এর দিকে আমরা যে লাস্ট ভিকটিম আমরা উদ্ধার করতে সক্ষম হই। পাহাড় ব্যবস্থাপনা ও আগাম সতর্কতা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। যদিও প্রশাসন বলছে এ ব্যাপারে মানুষকে সতর্ক করা সহ জনসচেতনতায় কাজ করছেন তারা। গুলজার আহমেদ, এখন সিলেট। টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। এছাড়া পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে ধসের শঙ্কা। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। প্রথমে চলে যাব সিলেটের গুলজারের কাছে। গুলজার, সিলেটে 24 ঘন্টা এখন পর্যন্ত 404 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তো বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে জানাবেন? আচ্ছা দেখুন, গতকাল দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই মুষলধারে বৃষ্টি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং সারা রাতই বৃষ্টিপাত হয়েছে। এতে গিয়ে স্বাভাবিকভাবেই নগরীতে কিছুটা জলাবদ্ধতা তৈরি হলেও বৃষ্টি একটু কমার সাথে সাথে, অর্থাৎ হালকা বৃষ্টি যখন হয় তখন পানিটা নেমে গেছে। তবে সীমান্ত এলাকা যেগুলো আছে, বিশেষ করে পাহাড় অঞ্চলের বা মেঘালয়ের তীরবর্তী যে সকল উপজেলা, বিশেষ করে গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ সহ এই উপজেলার নিম্নাঞ্চলগুলোতে আসলে পানি বৃদ্ধি শুরু হয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে জানিয়েছে যে সিলেটের যে কানাইঘাটের যে সুরমা নদীর এখানে প্রায়
79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার, আর কুশিয়ারাতে 93 সেন্টিমিটার। তো স্বাভাবিকভাবেই যখন এই বৃষ্টিপাত অব্যাহত থাকে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দেয় এবং এটা প্রতি বছরই হয়। এবারও কিন্তু সেই সংখ্যায় ভুগছেন, যদিও আবহাওয়া অফিস বলছে যে তাদের এই যে বৃষ্টিপাতের ধারা আরও 1-2 দিন সেটি চলমান থাকতে পারে। তবে সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে যেহেতু ভারতের মেঘালয়ের বৃষ্টিপাতের উপর সিলেটের বন্যা অনেকটা নির্ভর করে, এখন পর্যন্ত আজকে পর্যন্ত ভারতের মেঘালয়ে এই 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে প্রায় 608 মিলিমিটার। তো মেঘালয়ের পানি যখন নিচের দিকে প্রবাহিত হবে, স্বাভাবিক এই পানি কিন্তু সিলেট অঞ্চল দিয়ে বিভিন্ন হাওর বা নদীতে প্রবেশ করে। ইতিমধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট সীমান্তে এবং কুশিয়ারার পানি অমুলশিদ পয়েন্টে সেখানে কিন্তু বিপদসীমার উপর দিয়ে রয়েছে। এতে গিয়ে গোলাপগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাটের বেশ কিছু অঞ্চল আসলে ডুবুডুবু অবস্থা। তবে এখনো বন্যা এসেছে এটি বলা যাবে না। তবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবারও হয়তোবা একটি বন্যার মুখোমুখি হতে হবে সিলেটের মানুষকে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে নদী তীরবর্তী যে সকল এলাকাগুলো আছে কিংবা সীমান্তবর্তী যে সকল এলাকাগুলো আছে, যদি আকস্মিকভাবে বন্যা তৈরি হয় সেক্ষেত্রে প্রশাসনিক উদ্ধরতা তৎপরতা সহ বিশেষ করে তাদের যে আশ্রয়ের কেন্দ্র যেগুলো আছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। যদি দ্রুতই এগুলো আসলে দেখা দেয় বা সংকট দেখা দেয় সেক্ষেত্রে তারা প্রশাসনিকভাবে সহযোগিতা করতে পারবেন। তো এমন সময়ে আসলে জুনের প্রথম দিকে সবসময় প্রতি বছরই দিন যত যাচ্ছে সিলেটের মানুষের দুর্ভোগটা একটু বেড়েই চলছে, যেহেতু এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আমরাও সীমান্ত এলাকায় রয়েছি। হয়তোবা পরবর্তী সংবাদে আপনাদেরকে এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এবার চলে যাব চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, যেহেতু টানা ভারী বৃষ্টি হচ্ছে তো সেই কারণে কিন্তু জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে, তো এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কি করছে জানাবেন? গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল তার প্রভাব, একই সাথে মৌসুমি বায়ুর প্রভাবেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। কখনো কখনো হালকা, কখনো মাঝারি, কখনো বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বেশ কিছু জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা আসলে এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে কাতালগঞ্জ এলাকা। এটি মূলত হিজড়া খালেরই একটি অংশ। এখানে যারা স্থানীয়রা আছেন তারা বলছেন হিজড়া খালের এখনও পর্যন্ত পরিষ্কার কার্যক্রম, যেটি মেগা প্রকল্পের অধীনে জলাবদ্ধতা নিরসনের যে মেগা প্রকল্প চলছে সেটির অধীনে যে কার্যক্রম সেটি পুরোপুরি শেষ না হওয়ায় মূলত এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদিও গত বছরের চাইতে এবছর চট্টগ্রামের জলাবদ্ধতা অনেকটাই কমেছে। আমরা দেখেছি গত বছরের এই সময়টাতে যখন বৃষ্টিপাত হয়েছিল, টানা বৃষ্টিপাত হয়েছিল, চট্টগ্রাম নগরীর প্রায় অর্ধ শতাধিক এলাকা জলাবদ্ধতায় তৈরি হয়েছিল, যেখানে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত পানি স্থায়ী ছিল। সেই জায়গাতে আমরা এবার গুটি কয়েক জায়গাতেই জলাবদ্ধতা দেখতে পাচ্ছি, যেখানে পানি অল্প সময় পর্যন্ত স্থায়ী হচ্ছে। তবে এখন যে জায়গাটিতে পানি উঠেছে এখানে মূলত খাল পরিষ্কার না করার কারণে এটি সৃষ্টি হয়েছে, যার কারণে এই সড়ক যারা ব্যবহার করছে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অনেকটা কোমর পানি পর্যন্ত মারিয়ে তাদেরকে যেতে হচ্ছে, বিশেষ করে যারা অফিসগামী জরুরি কাজে বের হয়েছেন তাদেরকে। রাস্তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান, ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে এবং পানি ঢুকে যাওয়ার কারণে বাসাবাড়ি এবং প্রতিষ্ঠানের আসবাবপত্র নষ্ট হচ্ছে, এমন দৃশ্য আমরা দেখছি। তবে গতবারের তুলনায় চট্টগ্রামে জলাবদ্ধতা অনেকটাই কমে এসেছে, সেটি নগরবাসী তার সুফলও পাচ্ছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য যে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তার 84% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং 36টি খাল পরিষ্কার খননের করার কথা ছিল, তার মধ্যে 25টি খাল ইতিমধ্যেই পুরোপুরি খনন এবং পরিষ্কার করা হয়েছে। যে খালগুলো বাকি রয়েছে সেগুলো অনেকটা শেষের দিকে। তবে এই বাকি খালগুলো যদি পুরোপুরি পরিষ্কার করা হয় সেক্ষেত্রে জলাবদ্ধতা থেকে অনেকটা মুক্তি পাবে চট্টগ্রামের মানুষ। আর আপনার মধ্যে বলে রাখি যে আমরা একটু আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আজ ভোর পর্যন্ত চট্টগ্রামের প্রায় 24 ঘন্টায় 120.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং তারা জানিয়েছেন যে আজ পুরো দিন কিন্তু হালকা থেকে মাঝারি কিংবা কোথাও কোথাও ভারী, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এমন অবস্থায় তারা আশঙ্কা করছেন পাহাড় ধসের। আমরা দেখি যে চট্টগ্রামে যখন টানা বৃষ্টি হয় তখন পাহাড় ধস হয় এবং তাতে হতাহতের ঘটনাও ঘটে। এক্ষেত্রে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে যার কারণে পাহাড়ের মাটি
বৃষ্টি যতটুকু পানি ধারণ করতে পারে তার চেয়ে বেশি ধারণ করতে হচ্ছে, ফলে নগরীতে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের সরকারি বেসরকারি মিলে প্রায় 26টি পাহাড় রয়েছে। এই 26টি পাহাড়ের 6,500-এর বেশি মানুষ বসবাস করে। যদিও গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে যারা পাহাড়ে কিংবা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং অনেককে সরিয়ে নিয়েছে। তারপরও পাহাড় ধসের যেহেতু শঙ্কা রয়েছে, এমন অবস্থায় নগরবাসীকে সচেতন হওয়ার কথা বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন থেকে শুরু করে আবহাওয়া অফিস। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামে যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, তার প্রভাবে জলাবদ্ধতা, একই সাথে পাহাড় ধসের সবশেষ তথ্য। টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভূমিধস ও আকস্মিক বন্যায় গেল 2 দিনে প্রাণ গেছে অন্তত 30 জনের। এর মধ্যে শনিবার 7 সিস্টার্সের আসাম, অরুণাচল, মেঘালয় ও মিজোরাম থেকে উদ্ধার করা হয়েছে 14 জনের মরদেহ। পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে হলুদ সতর্কতা দেওয়া হলেও আসামে জারি আছে কমলা সতর্কতা। অতিবৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় উত্তর সিকিমে আটকা পড়ে আছেন অন্তত 500 পর্যটক। সন্ধান মেলেনি তিস্তা নদীতে পড়ে যাওয়া গাড়িতে থাকা 8 পর্যটকের। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। বৃষ্টি থেমে গেলেও কমছে না দুর্ভোগ। তীব্র জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সড়ক ও রেলপথ ডুবে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচলও। দৃশ্যটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের। গেল শুক্র ও শনিবার টানা বৃষ্টি হয়েছে আসামের বিভিন্ন জেলায়। বন্যা পরিস্থিতি সামাল দিতে রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী সপ্তাহ পর্যন্ত আসামের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। जब भी बारिश होता है थोड़ा सा इस जगह का हालत यही होता है, हमेशा का यही है। हमेशा ही आदमी डूबना पड़ता है, गाड़ी खराब हो जाए, गाड़ी छोड़ के जाओ, पैदल जाओ, गिरने का डर, मरने का डर सारा यहाँ। बहुत कष्ट होता है, सब आदमी तब भाग गया कहाँ कहाँ, हम लोग कहाँ जाएगा। एक तो बच्चा है, बच्चा बहुत तकलीफ पाया, 1.5 साल के बच्चा है। বর্ষা মৌসুমের আগে আসা নিম্নচাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল। যান চলাচল বন্ধ হয়ে গেছে আসাম ও মেঘালয়ের মধ্যে যোগাযোগ রক্ষা করা 17 নম্বর জাতীয় সড়কে। গেল 2 দিন ভারী বর্ষণের পর 7 সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, অরুণাচল, মেঘালয় ও মিজোরামে আকস্মিক বন্যার পাশাপাশি মারাত্মক ভূমিধসের খবর পাওয়া গেছে। 1 যুগ পর রাজনৈতিক দলের নিবন্ধন ফিরে পেল জামায়াত। হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কি কি নির্দেশ দিল আপিল বিভাগ, জানাবেন। রাজনৈতিক দল হিসাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয় 2013 সালের 1 আগস্ট। এরপরে প্রায় 1 যুগ পর্যন্ত জামাত নিবন্ধনহীন দল হিসেবেই বাংলাদেশে রাজনীতি করেছে। পরবর্তীতে তারা যে আপিল করেছিলেন সেই আপিলও খারিজ করে দেওয়া হয়েছিল আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে 2023 সালের 19 নভেম্বর। পরবর্তীতে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অক্টোবরে তারা গেল বছরের 5 অক্টোবরে এটি আপিল করে। সেই মামলাটি পুনরুজ্জীবিত হয় এবং পুনরুজ্জীবিত হওয়ার পরে কয়েক কার্যদিবস শুনানির পরে আজকে রায় হলো এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 4 বিচারপতির আপিল বেঞ্চ এই জামায়াতের যে নিবন্ধন ফিরে পাওয়ার যে আপিল, সেই আপিলটি মঞ্জুর করে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয় এবং এর মধ্য দিয়ে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি নিষ্পত্তি করে দিয়েছে, অর্থাৎ হাইকোর্টের রায়টি সেট করে দিয়েছে। হাইকোর্টের রায়টি বাতিল করে দিয়ে জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্য দিয়ে জামায়াতের যে নিবন্ধনের আইনি জটিলতা ছিল সেই জটিলতাও কেটে গেল। একই সঙ্গে জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় যেই পদক্ষেপগুলো, সাংবিধানিক যেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধন সংক্রান্ত যে পদক্ষেপগুলো রয়েছে সকল পদক্ষেপগুলো নেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে একটি আবেদন ছিল, সেই আবেদনটি প্রত্যাহার করে নিয়েছে জামায়াতের পক্ষের আইনজীবীরা। সেই আবেদনটি প্রত্যাহার করে নিয়েছে, সেটিও মঞ্জুর করেছে। এই প্রতীকের বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ দেয়নি এবং 2016 সালের সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভায় জামায়াতের প্রতীক
বাতিল করে একটি সিদ্ধান্ত হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নেতৃত্বে যে ফুল কোর্ট সভা হয়, সেই ফুল কোর্ট সভায় জামায়াতের যে প্রতীক ছিল দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা বাতিল করা হয় এবং এটি বাতিল করার পক্ষে যুক্তি দেখানো হয়েছিল যে এটি যেহেতু বিচার বিভাগের একটি চিহ্ন, বিচার বিভাগের মনোগ্রাম, এই কারণে এই দাঁড়িপাল্লাকে বাতিল করা হয়। সেই ধারাবাহিকতায় এই দাঁড়িপাল্লা প্রতীকটি ফিরে পাওয়ার ব্যাপারেও তারা আবেদন করেছিলেন, সেটি প্রত্যাহার করে নিয়েছিলেন শুনানির পরে। এ কারণে এই দাঁড়িপাল্লা বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত এখান থেকে আসেনি, তবে কিছু পর্যবেক্ষণ প্রধান বিচারপতি দিয়েছেন। সেই বিষয়গুলো আমরা জামায়াতের আইনজীবীরা যখন এখানে আসবেন তাদের যে পর্যবেক্ষণগুলো রয়েছে তারা বলবেন। আমরা যতটুকু আদালতের যে মূল বক্তব্য সেটি হচ্ছে যে জামায়াতের এখন নিবন্ধন ফিরিয়ে দেওয়া হলো, অর্থাৎ হাইকোর্টের রায়টি বাতিল করে দেওয়া হলো। এর মধ্য দিয়ে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আর কোনো আইনি বাধা থাকলো না। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নিতে হবে জামায়াতের পক্ষে, সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এই 12 বছর পর জামায়াত যে নিবন্ধন ফিরে পেল তাদের পরবর্তী কি প্রতিক্রিয়া, এবং রাজনৈতিক দল হিসাবে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আপিল বিভাগে উপস্থিত হয়েছেন, জামায়াতের আইনজীবীরা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমকে ব্রিফিং করা হবে এবং সেই ব্রিফিংয়ে আমরা জামায়াতের যে প্রতিক্রিয়া এবং জামায়াতের যে রাজনৈতিক আজকে যে অবস্থান সেটি আমরা জানতে পারবো তাদের বক্তব্যের মাধ্যমে। এবং জামায়াতের বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং এখানে জামায়াতের আইনজীবী যারা শুনানি করেছেন জামায়াতের পক্ষে তারাও রয়েছেন। যেটি হচ্ছে যে এই যে প্রায় এক যুগের বেশি সময় ধরে জামায়াত যে নিবন্ধনহীন ছিল এবং তারা এই কারণে 14 নির্বাচন, 2014 সালে যে নির্বাচন হয়েছে, 2018 সালে যে জাতীয় নির্বাচন হয়েছে, 2024 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে রাজনৈতিকভাবে তারা অংশগ্রহণ করতে পারেনি। এখন জামায়াতের পক্ষ থেকে জামায়াতের আইনজীবী যারা রয়েছেন তারা গণমাধ্যমের সামনে তাদের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই রায়ের পরে সেটি তারা জানাবেন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও এসেছেন এবং জামাতের আইনজীবীরা এসেছেন এবং তারা এখন কথা বলবেন এবং আমরা তাদের কাছ থেকে জানতে পারবো যে তারা এই 1.5 যুগ পরে যে তারা নিবন্ধন ফিরে পেলেন এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি। 1.5 যুগের বেশি সময় পরে জামাত নিবন্ধন ফিরে পেল এবং জামাতের যেই এ বিষয় নিয়ে যে জামাতের যে প্রত্যাশা সেটি এবং জামাত যে রাজনৈতিক দল হিসাবে আবার তারা নির্বাচন অংশগ্রহণ নিতে পারবে সেই বিষয়ে তাদের সেই বিষয়গুলো আমরা জানতে পারবো এখন জামায়াতের এই আইনজীবীর বক্তব্যের মাধ্যমে। আমরা একটু সরাসরি চলে যেতে চাই জামাতের আইনজীবী যিনি এই বিষয়ে কথা বলবেন তার কাছে, শিশির মনির, তিনি এখন কথা। আমরা শুরু করছি। দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি।
এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। যে আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ, সেই ডাইরেকশনে বলেছেন জামাতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। না, আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত। কে কবে কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিচারিক কোনো সিদ্ধান্ত নয়। এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নিবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক, এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি। দীর্ঘ এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল জামাত, সে বিষয়ে কথা বলছিলেন জামাতের আইনজীবী শিশির মনির। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এরই মাধ্যমে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। লিমন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কখন নাগাদ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবেন? এছাড়া প্রথমবারের মতো এই বিচার কার্য সরাসরি প্রচারিত হবে বিটিভিতে। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? গতকালই প্রসিকিউশন টিমের পক্ষ থেকে কিন্তু এটি জানানো হয়েছে যে এই বিচার কাজ যে আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সেটি সরাসরি সম্প্রচারের জন্য তারা আদালতের কাছে অনুমতি চাইবে। আদালত যদি অনুমতি দেয় তাহলে বিটিভি সহ সংশ্লিষ্ট ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে সেটি সরাসরি প্রচারিত হবে এবং তারা যেটি বলছে যে এর মাধ্যমে এই বিচারটি যে স্বচ্ছ হচ্ছে এবং দেশের সব মানুষ এটি যারা চাইবে তারা কিন্তু এটি দেখতে পাবে, তারই একটা পদক্ষেপ হিসেবে কিন্তু এটি সরাসরি সম্প্রচারের জন্য প্রসিকিউশন টিম আদালতের কাছে অনুমতি চাইবে। এবং জানিয়ে রাখি যে এই সরাসরি সম্প্রচারের অনুমতি সহ এই বিচার যাতে স্বচ্ছ হয়, এই বিচারে যাতে যে আসামি পক্ষ আছে বা বাদী পক্ষ আছে সবার যাতে মানবাধিকার সুরক্ষিত থাকে, এর জন্য কিন্তু বেশ কিছু পরিবর্তন এনে আইনে সংশোধন করে অর্ডিন্যান্স জারি করা হয়েছে এবং সেই অধ্যাদেশ অনুসারে কিন্তু এই আদালতটি বা এই বিচার কাজটি চলবে। এবং আমরা দেখছি যে তার একটা প্রস্তুতি আছে। বিটিভির যে লাইভ টিম তারাও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে এসেছে এবং যেটি আমরা জানতে পেরেছি যে বেলা 12টা নাগাদ কোর্ট বসবে এবং তারপরে কিন্তু প্রসিকিউশন টিমের পক্ষ থেকে শেখ হাসিনা সহ 3 জন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ পরিদর্শক অর্থাৎ পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, ওনাদের এই 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন শুরু হবে এবং যেটি আপনি বলছিলেন যে এর মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জানিয়ে রাখি যে এর আগে এই আদালতেরই একটা নির্দেশনা ছিল যে এপ্রিলের মাঝামাঝির মধ্যে এই 17 ডিসেম্বর এই যে 2টি মামলা হয়েছে
46 জনকে আসামি করে সেই মামলাগুলোর তদন্ত কাজ শেষ করার একটা নির্দেশ দিয়েছিল এবং এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের একটা নির্দেশ দিয়েছিল আদালত। এবং এরই প্রেক্ষিতে 18 দিন আগে 12 মে আমরা দেখেছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত দল তারা প্রসিকিউশনের কাছে এই 3 জনের বিরুদ্ধে তারা কিন্তু এই তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং সেই তদন্ত প্রতিবেদনকে পর্যালোচনা করে সেখানে সাক্ষীদের জবানবন্দি এবং আনুষঙ্গিক আরও প্রমাণাদি যোগ করে আজকে কিন্তু এই প্রসিকিউশনের পক্ষ থেকে আদালত বরাবর আদালতের কাছে এই অভিযোগটি জানানো হবে বা এই যে অভিযোগপত্রটি দাখিল করা হবে এবং এর মাধ্যমে কিন্তু মূলত এই শেখ হাসিনার বিরুদ্ধে বা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আসামিদের এখনও আনা হবে এবং কোর্ট বসলে সেখানে কি শুনানি হয় এরপরে হয়তো নিশ্চয়ই প্রসিকিউশনের পক্ষ থেকে সেটি জানানো হবে, আমরাও এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লেমন। কোরবানি ঘিরে গবাদি পশুর রাজধানী সিরাজগঞ্জে বিপুল পরিমাণ পশু প্রস্তুত করা হয়েছে। পশু কেনাবেচার জন্য জেলার 9 উপজেলায় 47টি হাট বসেছে। লেনদেনে চাঙ্গা হচ্ছে জেলার গ্রামীণ অর্থনীতিও। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। কোরবানি ঈদ ঘিরে আশার আলো দেখছেন সিরাজগঞ্জের প্রান্তিক খামারিরা। চলতি বছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত 6.5 লাখ গবাদি পশু, এর মধ্যে বেশিরভাগ চরাঞ্চলের। যমুনার বান্তিয়ার চরের গৃহিণী শারমিন আক্তার পালন করেছেন 2টি ষাঁড়। বাজার ভালো থাকলে গরু দুটি 5 লাখ টাকায় বিক্রির আশা। একই এলাকার আশরাফ আলী পালন করেছেন 8টি ষাঁড় গরু। 2,55,000 টাকা দিয়ে কিনছি। আল্লাহ আশা আছে যে 5 লাখ টাকা বেচলে পারে আবার সামনে বার আরো কেনা যাইব বেশি করে। প্রতি বছরই মনে করেন 5টা 6টা 7টা 10টাও থাকে, আবার এই বছর মনে করেন 8টা আছে। এই 8টা গরুতে আমার তো বিক্রির আশা আছে যে 16 লাখ টাকা। আল্লাহ কি বাঁচাল্লাহ। প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে এবারের ঈদে শাহজাদপুরের এই সনাতনী চর থেকেই প্রায় 200 কোটি টাকার পশু যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়, যা চাঙ্গা করবে এসব চরাঞ্চলের গ্রামীণ অর্থনীতি। চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের পাশাপাশি শাহজাদপুর উপজেলার খামারিরা প্রস্তুত করেছেন প্রায় 77,000 ষাঁড়। জেলা জুড়ে আরও ছোট বড় মিলিয়ে 18,000-এর বেশি খামারে 1,87,000 গরু ও মহিষ পালন হয়েছে। একই সঙ্গে 4.5 লাখ ছাগল এবং ভেড়া প্রস্তুত করেছেন খামারিরা। ব্যবসা কোনো বছর ভালো হয়, কোনো বছর মনে করেন সমান হয়। 5টা 6 টাকার পালি হয়, এক বছর 3টা পালি হাতে লিয়া টাকা বিক্রি করি। এক একটা গরু দেখা যায় যে 50,000 বা 20 থেকে 30,000 এরকম লাভ হয়। সারা বছর নয় ওই একটা গরু পালি বেঁচে কিনে আমরা হেতা ঈদের মধ্যে শোধ করি, পোলাপান নিয়ে খাই। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন চরাঞ্চলের খামারিরা পশুপালন করে নিজেরাই শুধু স্বাবলম্বী হচ্ছে না, গতিশীল হচ্ছে দেশের অর্থনীতি। চরাঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গবাদি প্রাণী লালন পালন। তো আমাদের আশা করি যে তারা যেভাবে আমাদের দেশের জন্য অর্থনীতিতে অবদান রাখছে, এখন আমরা সরকারিভাবে যেন তাদের পাশে দাঁড়াইতে পারি। কোরবানির পশু কেনা বেচার জন্য জেলার 9 উপজেলায় হাট বসছে 47টি। প্রতিটি হাটে কেনা বেচা হচ্ছে 2 থেকে 3 কোটি টাকার পশু। সব মিলিয়ে কোরবানি ঘিরে জেলায় অন্তত 5,000 কোটি টাকার লেনদেনের আশা প্রাণী সম্পদ বিভাগের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। সংসদ নেই, তাই বাজেটে কিভাবে প্রতিফলন হবে জনমতের? কোন প্ল্যাটফর্মে বা বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে? কিসের উপর ভিত্তি করে প্রস্তাবিত বাজেট অনুমোদন করবে অন্তর্বর্তী সরকার? অর্থনীতিবিদদের পরামর্শ, রাজনৈতিক দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে অধ্যাদেশের পথে হাঁটতে হবে সরকারকে। নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন যৌক্তিক রাজস্ব পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষাই বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন বেলাত হোসেন। প্রতি বছরের জুনের প্রথম সপ্তাহে এই সংসদ ভবনের অধিবেশন থেকেই আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা দেওয়া হতো। পুরো মাস জুড়ে সেই বাজেট পর্যালোচনা করার পর এখান থেকেই অনুমোদন দেওয়া হতো। এবার যেহেতু কোনো সংসদ নেই, নির্বাচিত কোনো সরকারও নেই, সেক্ষেত্রে বাজেট প্রস্তাবনা কিংবা
বাস্তবায়নের জন্য অধ্যাদেশের পথেই হাঁটতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। তবে মাস জুড়ে সংসদ ভবনে বাজেট নিয়ে যে আলোচনা সমালোচনা হতো, যে চুলচেরা বিশ্লেষণ হতো, যেখানে অংশ নিতেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা, এবার সেই জনমতের প্রতিফলন ঘটবে কিভাবে? 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এরই মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় করেছে অন্তর্বর্তী সরকার। এবার যেহেতু কোনো সংসদ নেই, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে বাজেটের বিভিন্ন ধারা উপধারা নিয়ে আলোচনার মাধ্যমে বাজেট অনুমোদন কিংবা অধ্যাদেশের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে, বলছেন অর্থনীতিবিদরা। যেহেতু জুন মাসের ভিতরে বাজেটটি পাশ করবার প্রয়োজন পড়ে, সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে উচিত হবে অর্থ মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদের বাজেটের বিভিন্ন ধারা উপধারাগুলো নিয়ে বা যে সমস্ত প্রস্তাবনাগুলো নিয়ে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা। সংসদের বাইরের প্রক্রিয়ার ভিতরে তারা জবাবদিহিতাকে তারা তুলে ধরছেন কিনা, তারা এটা আগ্রহী আছেন কিনা, তো তা ওনাদের জন্য তাহলে ওই অপ্রাতিষ্ঠানিকভাবে যে আলোচনাগুলো আছে সেই অপ্রাতিষ্ঠানিক আলোচনায় আরও বেশি এনগেজ তাদেরকে হইতে হবে। আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা চলমান অর্থ বছরের তুলনায় প্রায় 8,000 কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কমছে বাজেটের আকার। অন্যদিকে 35,000 কোটি টাকা কমিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। নতুন করে বড় প্রকল্প হাতে না নিলেও পুরনো প্রকল্পের জাঁতাকলে এবারও পৃষ্ঠ শিক্ষা ও স্বাস্থ্য, যেখানে এই দুই খাতকে বেশি গুরুত্ব দিতে বলছেন অর্থনীতিবিদরা। ব্যয়ের ক্ষেত্রে আমি দুটো জিনিস দেখবো, যেগুলো আমার দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষগুলো আছে, তাদের চাহিদার জায়গায় বরাদ্দটা দেওয়া হচ্ছে কিনা, চিকিৎসা, শিক্ষা, এই ধরনের জায়গাগুলোতে খরচগুলো বাড়ছে কিনা। তারা বলছেন বড় প্রকল্পগুলোকে এড়িয়ে নজর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি অনেক বেশি গুরুত্ব দিতে হবে সামাজিক সুরক্ষা খাতকে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এই তিনটাকে আমরা যদি বাড়াতে চাই, তাহলে এক হতে পারে যে বর্তমানে যে সম্পদ আছে এখানে পুনর্বন্টন করতে হবে। সুতরাং আমি যদি শিক্ষার এখন 2%-এর জায়গায় যদি এটাকে আমি 4% নিতে চাই, তাহলে আমাকে কিন্তু আরও 2% অন্য জায়গা থেকে কমাতে হবে। ব্যক্তি যেখানে আয় বুঝে ব্যয় করে, রাষ্ট্রের ক্ষেত্রে তা উল্টো। কিন্তু বিশ্লেষকদের মত, জনগণের উপর জোরপূর্বক করের বোঝা চাপিয়ে না দিয়ে আয়ের সাথে ব্যয়কে সামঞ্জস্য করতে হবে রাষ্ট্রকেও। সেক্ষেত্রে কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা অন্তর্বর্তী সরকারের উপর অন্যতম সংস্কারের দাবি বলেও মনে করেন অর্থনীতিবিদরা। রাজস্ব আদায়ের দিক থেকে তো আমরা আশা করব যে এবার সাধারণ মানুষের জন্য যে অপ্রত্যক্ষ যে কর আছে, এটাকে না বাড়িয়ে প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভিত্তি আমরা সম্প্রসারণ করতে পারি, এখানে যে লিকেজ আছে লিকেজটা কিভাবে আমরা কমাতে পারি, এই দিকটাতে নজর রাখা হবে। সরকারের উচিত রাজস্বের সাথে বিবেচনা করেই বা ঋণ বিবেচনা করেই কেবলমাত্র সরকারের ব্যয়ের কাঠামোটি করা। দুর্ভাগ্যজনকভাবে বাজেটটি সম্ভবত উল্টোভাবে প্রণয়ন হতো, অর্থাৎ ব্যয়টি ঠিক করে পরে আয়ের বিষয়টি ঠিক হতো, ফলে বিভিন্ন ধরনের সূচকে আমরা অসামঞ্জস্য দেখতাম। বিশ্লেষকরা বলছেন বাজেটের ঘাটতি কতটুকু দূর করা যায় সে বিষয়ে চেষ্টা থাকতে হবে সরকারের। পাশাপাশি নজর দিতে হবে বিনিয়োগ বান্ধব উন্মুক্ত শ্রমবাজারের নতুন এক বাংলাদেশের দিকে। বাজেটের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলাপ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। দিনাজপুরের বাজারে জমেছে লিচু বাজার। বিভিন্ন জাতের রসালো এই ফল বাগান থেকে নামানো বাজারজাতকরণে ব্যস্ত কয়েক হাজার মানুষ। এ নিয়ে আরও জানাতে নগরীর কালীতলা বাজার থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপি, এবছর লিচুর ফলন কেমন হয়েছে, এছাড়া বেচা কিনা নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। এবার লিচুর ফলন গত বছরের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে, এটি আমাদেরকে বলছেন ব্যবসায়ী এবং যারা বাগান মালিক আছেন তারা। এবং বেচা কেনাও শুরু থেকেই একেবারেই জমে উঠেছে, যদিও গত দুদিন ধরে একটু দাম বেশি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন যে এই যে খারাপ আবহাওয়া এবং ঈদকে সামনে রেখে যে লিচুর চাহিদা বেড়েছে সেই কারণে কিছুটা দাম বেড়েছে, আর খারাপ আবহাওয়ার কারণে তুলনামূলক কম বাগান থেকে লিচু নামাচ্ছেন বাগানিরা, যার কারণে একটু দাম বেড়েছে। কিন্তু তারপরও যথেষ্ট পরিমাণে লিচু হয়েছে এবং জানিয়ে রাখি যে 5,000-এর বেশি বাগানে এবার লিচু হয়েছে দিনাজপুরে, এবং বিভিন্ন জাতের লিচুতে ভরে গেছে এখন বাজার। আমরা দেখেছি যে 15 থেকে 20 দিন আগে থেকে
থেকেই লিচু ওঠা শুরু হয়েছে, কিন্তু একেবারেই যে রসালো বা একদম নামকরা যে জাতগুলো যেমন বেদানা, চায়না থ্রি, এই ধরনের লিচুগুলো, হারিয়া লিচু, এই ধরনের লিচুগুলো এখন বাজারে উঠতে শুরু করেছে এবং এই লিচুগুলোর চাহিদাই সব থেকে বেশি। এবং জানিয়ে রাখি যে কৃষি অধিদপ্তরের সাথে কথা হচ্ছিল, তারা জানিয়েছেন যে এবার সব মিলিয়ে লিচু কেন্দ্রে যে বাণিজ্য, সেই বাণিজ্যের পরিমাণ তারা আশা করছেন প্রায় 700 কোটি টাকা। তো এই যে জিআই পণ্য হিসেবে লিচুর যে অন্তর্ভুক্তি এবং সেটার পরে এই বছর কিন্তু আমরা বিভিন্ন খবরে দেখেছি যে এই বছর এখান থেকে চীনে যাচ্ছে লিচু। তো সব মিলিয়ে বলা যায় যে লিচুর যে বাজারটি সেটি কিন্তু ভালো আছে। আমি যদি দামগুলো আপনাকে একটু বলতে চাই যে বেদানা লিচু বিক্রি হচ্ছে বিভিন্ন আকার ভেদে 500 থেকে 800 টাকা পর্যন্ত প্রতি শ, এবং চায়না থ্রি লিচু এখন সব থেকে চাহিদাপূর্ণ লিচু এবং এই লিচুটি বিক্রি হচ্ছে 12 থেকে 14,000 টাকা হাজার, অর্থাৎ 1200 থেকে 1400 টাকা শ। এই সময়ে এই লিচুর যে চাহিদাটা সেটি সব থেকে বেশি। শুধু যে স্থানীয় ব্যবসায়ীরাই আছেন তা না, এবং সারা দেশ থেকে যারা অনলাইন অফলাইনে ফল বিক্রি করে থাকেন তারা এখন দিনাজপুরে এসে ভিড় করেছেন। তারা মাঠ থেকে, পাইকারি বাজার থেকে তারা লিচু সংগ্রহ করছেন এবং দেশের বিভিন্ন স্থানে তারা ডেলিভারি দিচ্ছেন। বিশেষ করে অনলাইন বিক্রেতা যারা আছেন তারা একদম বাগানে এসে দেখে শুনে লিচু নিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় লিচু সাপ্লাই দিচ্ছেন। তো সব মিলিয়ে লিচুর যে বাজার সেটি গত বছরের থেকে অনেক ভালো, এটি আমাদের কাছে এখন পর্যন্ত বলছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে লিচু বাজার নিয়ে সবশেষ অবস্থা। দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন 10 লাখের বেশি মুসল্লি। এবছর হজে অংশ নেয়া মুসল্লিদের অন্যতম চাওয়া গাজার ফিলিস্তিনিদের স্বাধীনতা। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে 10 লাখের বেশি মুসল্লি পৌঁছেছেন সৌদি আরবে। নানা চড়াই উতরাই পেরিয়ে যারা পবিত্র কাবায় পা রাখতে পেরেছেন তারা আল্লাহর দরবারে জানাচ্ছেন শুকরিয়া। أنا كان نفسي من زمان أجي هنا عشان أشوف الكعبة، أول مرة أشوفها وسعيدة جدا 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 إن أنا شفت الكعبة وفرحانة ومبسوطة أوي 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 أوي. الله يديم، عم ندعي للهدوء والأمن بلبنان، والله يهديها ويرجع الناس على قراها وعلى أراضيها. এবারের হজে মুসল্লিদের অন্যতম চাওয়া গাজায় ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ বন্ধ হোক। গাজার পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করছেন তারা। سوريا إدلب العز، إحنا البلد اللي حصل على الحرية وتخلص من الطغاة، البلد اللي قاسى وقدم الشهداء. প্রচণ্ড রোদ ও গরমকে উপেক্ষা করে মসজিদুল হারামে কাতার বেঁধে নামাজ আদায় করছেন মুসল্লিরা। চলতি বছর আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হবে 4 জুন। এবছর বাংলাদেশ থেকে হজে অংশ নিচ্ছেন প্রায় 87,000-এর বেশি মুসল্লি। এর মধ্যে 90 ভাগের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। পরমাণু চুক্তি বিষয়ে অবশেষে ইরানকে বিস্তারিত ও গ্রহণযোগ্য একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, পরমাণু ইস্যুতে তেহরানকে পূর্ণাঙ্গ কোনো প্রস্তাব পাঠায়নি ওয়াশিংটন। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সহায়তায় আংশিক কিছু তথ্য জানানো হয়েছে মাত্র। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশের পর ওয়াশিংটনের তৎপরতা খানিকটা বেড়েছে। সে কারণে ইরানকে বিস্তারিত প্রস্তাব পাঠাতে দেরি করেননি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। শনিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি দাবি করেছেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্টের শর্ত মেনে নেয়া, কারণ ডোনাল্ড ট্রাম্প কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ দেবেন না। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউস আরও জানিয়েছে, এই পদের জন্য প্রাথমিকভাবে জারেড আইজ্যাকম্যানকে মনোনীত করা হলেও তাকে সরে যেতে
বলা হয়েছে। বিলিয়নিয়ার জ্যারেড আইজ্যাকম্যান মূলত পেশায় একজন পাইলট। 2010 সালের প্রতারণা মামলায় গ্রেফতার হতে হয়েছিল তাকে। হোয়াইট মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন এমন একজনকেই নাসার পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে সেই ঘোষণা দেবেন। 2025-এর জানুয়ারি থেকে নাসার ভারপ্রাপ্ত পরিচালক পদে দায়িত্ব পালন করছেন জ্যানেট পেট্রো। শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। এক যুগ পর রাজনৈতিক দলের নিবন্ধন ফিরে পেল জামায়াত। হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল, ইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ। আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নেবেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি দুপুরে। বিটিভির মাধ্যমে হবে সরাসরি সম্প্রচার। টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জের টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আকাশ 7,90,000 কোটি টাকা। যৌক্তিক রাজস্ব পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষায় মূল চ্যালেঞ্জ। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।